তৃণমূলকে যদি কেউ হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেসে হারাতে পারে, অন্য কেউ তৃণমূল কংগ্রেস হারাতে পারে। তার কারণ বাংলার উন্নয়ন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর কেউ করেনি। সর্বপ্রথম অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে আমি স্বাগতম জানাচ্ছি বীরভূম জেলায় মাটিতে পা রাখার জন্য। কিন্তু বীরভূম জেলার মানুষ অত বোকা নয়, তারা বুঝে গেছে, তারা জেনে গেছে কাকে সঙ্গে নিলে কাজ হবে, কার সঙ্গে থাকলে কাজ হবে। আমাকে যখন কেউ অকথা কুকথা বলছে হাসন বিধান তুমি বহিরাগত হ্যান ত্যান বিভিন্ন শুনতে হচ্ছে আপনাকে, 65টা মিথ্যা মামলার মালা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত 6টা রয়ে গেছে। বাকি মামলাগুলো সওয়াল জবাবের ভিত্তিতে। প্রথম জেলা পরিষদে দাঁড়ানো এবং সভাধিপতি হওয়া, আপনার বিদ্যুৎ গতিতে উঠে আসা কেমন লাগে অনুভূতিটা? এই ফাইজুল হক এবং কাজল শেখ কোনটাকে আপনি বেশি পছন্দ করেন? এবং মুখ্যমন্ত্রী আপনাকে কাজল হিসেবেই অনেক বেশি কাছের বললেন। গর্ভধারিণী মা আমাকে আদর করে কাজল বলে ডাকতো, তখন থেকে কাজল শেখ নামটা হয়ে গেছে। আবার যে মা আমাকে পথ দেখিয়েছেন সারা বাংলার সঙ্গে রাজনৈতিক পথ, সেই মা আবার আমাকে কাজল শেখ নামটাকে বেশি কাছের মনে করলেন। তো আমি আজ গর্বিত। বেশ কয়েক বছর পুলিশের অত্যাচারে আমাকে মাঠে সাপ ব্যাঙের সঙ্গে রাত কাটাতে হয়েছে। হাসনের মাঠে আমি তো বিজয়ী হয়ে গিয়েছি, প্রতিযোগী দেখা যাচ্ছে না ওখানে। আমার সামনে প্রতিযোগী হিসেবে কাউকে দেখতে পাইনি। আমি বহুত খুঁজেছি, বহুত ঘুরেছি, বললাম না, 2বার রাউন্ড মেরেছি যে যদি কাউকে সামনে পাই, কিন্তু সামনে এখনো পর্যন্ত কাউকে পাইনি। আর কেউ এরপর সামনে আসবে বলে আমার মনে হয় না। তাছাড়া বীরভূম জেলার বাকি যে এরিয়াগুলো আছে ওটা একটু ঘুরে দেখি, যদি কেউ কোথাও থাকে প্রতিযোগী লড়ার মতো ময়দানে, তবে সেখানেই খেলা হবে। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। এই মুহূর্তে ভোটের উত্তাপ যথেষ্ট, সে কথা আমরা দেখতেই পাচ্ছি। প্রথম ফেজে যে নির্বাচন, অর্থাৎ দুটি ফেজে এবারে পশ্চিমবঙ্গে বিধানসভা 294টি কেন্দ্রের নির্বাচন, এবং প্রথম ফেজে অর্থাৎ 153টা ফেজে, প্রথম ফেজে 153টা নির্বাচন, এবং এবারে নির্বাচনের যে প্রথম ফেজ সেখানে বীরভূম সহ 153টা বিধানসভা কেন্দ্রের ভোট, তারপরে 143। ফলে 23 এপ্রিল বীরভূমের ভোট পড়বে। এবং বীরভূমের যে টোটাল দুটি লোকসভা কেন্দ্রে 14 প্রার্থী রয়েছেন, তৃণমূল বিজেপি থেকে একদম 2 যুযুধান পক্ষ, অন্যান্যরাও রয়েছেন লড়াইয়ে। তার সঙ্গে অন্যতম এবারে প্রতিদ্বন্দ্বী হচ্ছে হাসন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রত্যাশী বা প্রার্থী, তৃণমূল তরফ থেকে দাঁড় করানো হয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ। তিনি আজ আমাদের স্টুডিওর অতিথি। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। সর্বপ্রথমে S2S পরিবারের সকল সদস্যদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। ভোটের উত্তাপ বাড়ছে, গরম রয়েছে, প্রচুর আপনাকে পরিশ্রম করতে হচ্ছে। কি অবস্থা, কিভাবে কাটাচ্ছেন দিনগুলো? দেখুন, 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষ হয়ে কাজ করেছি। স্বভাবতই ভোট এখন হোক বা 1 বছর পরে হোক বা 1 বছর আগে হোক, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। আমি দেখলাম কালকে একটি আপনার প্রেস বিজ্ঞপ্তি দেখছিলাম যে আপনার যে ক্ষেত্র অর্থাৎ হাসন, তার দু রাউন্ড আপনার ঘোরা হয়ে গেল গোটা ক্ষেত্র। এরপরে আপনি খয়রাশোল, বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলো প্রচারে যাবেন। আপনার কেন্দ্র নিয়ে কনফিডেন্ট বলে এটা সম্ভব? একটা মানুষ শিফট হচ্ছে বা আরও দায়িত্ব, বড় দায়িত্ব বলে কতটা আপনি আশাবাদী? অবশ্যই শুধু আমার কেন্দ্র নয়, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভা নিয়েই আমি নিশ্চিত যে এখানে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলই ফুটবে, অন্য কোনো ফুল ফুটবে না। তার কারণ আবার বলি, 365 দিন আমরা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে, এবং 105টি প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনে কোঠায় পৌঁছে গেছেন। স্বভাবতই বীরভূম জেলা প্রত্যেকটি আসন তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত হবে। আর হাসান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে ভিত অত্যন্ত শক্তিশালী আছে। আমি প্রায় 2 রাউন্ড ঘুরলাম, অর্থাৎ পায়ে হেঁটে হাসান বিধানসভা 2বার আমি প্রত্যেকটি বুথে বুথে গিয়েছি, মানুষের পালস বুঝেছি। যেভাবে মায়েরা বোনেরা আমাকে আশীর্বাদ করেছে, হাসান বিধানসভার তৃণমূল কংগ্রেসের ফুল ফোটাটা, জোড়া ফুল ফোটার সময়ের অপেক্ষা মাত্র। এরপর রইল বীরভূম জেলার আরও যে 10টি বিধানসভা কেন্দ্র আছে, আমি যে বিধানসভা কেন্দ্রে যারা ভাবি বিধায়ক বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মধ্যে যে যেখানে ডাকবে, যার যেখানে প্রয়োজন হবে সেখানেই আমি যাব। যেমন আজকে খয়রাশোল যাচ্ছি, আজকে সন্ধ্যাবেলায় খয়রাশোল থেকে দুবরাজপুর 4 চক্কর আছে,
তারপর নানুর বিধানসভা টোটাল যারা মামাটি মাসের সৈনিক, তিস্ত গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে বুথ সভাপতি শুরু করে সকলকে নিয়ে বসবো। আপনার রাজনৈতিক কেরিয়ার যদি ধরা হয়, একদম ছোট নয়, একদম প্রথম জেলা পরিষদে দাঁড়ানো এবং সভাধিপতি হওয়া, আপনার বিদ্যুৎ গতিতে উঠে আসা কেমন লাগে অনুভূতিটা? দেখুন, এটা যেমন বিদ্যুৎ গতিতে বলছেন, অন্যভাবে ওটা বলুন যে 2011 প্রাককালে, 1998 সালের প্রাককালে বাম জামানায় বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টে হারমাদদের বিরুদ্ধে আমরা যে লড়াই করেছি, আমার 2 দাদাকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, 65টা মিথ্যা মামলার মালা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত 6টা রয়ে গেছে। বাকি মামলাগুলো সওয়াল জবাবের ভিত্তিতে মহামান্য আদালত আমার মুক্তি দিয়েছে। তো পুরাতন দিনগুলো ভুলে গেলে চলবে না। আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে, আমার দাদাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে দিনগুলো আমি দেখেছি। সর্বত আজকে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন এবং হাসান বিধানসভার দায়িত্ব দিয়েছেন। একটা মানুষের জীবনে, একটা কর্মীর জীবনে এর থেকে বড় চাওয়া পাওয়া আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। আজকে সিউড়িতে সভা ছিল মুখ্যমন্ত্রীর, আপনাকে ফায়জুল হক হিসেবে না যেন আপনি কাজল শেখ হিসেবে বেশি ভালো চেনেন, উনি বললেন কাজল শেখ, ও আপনি ফায়জুল হক। তো যাই হোক, এই ফায়জুল হক এবং কাজল শেখ কোনটাকে আপনি বেশি পছন্দ করেন, এবং মুখ্যমন্ত্রী আপনাকে কাজল হিসেবেই অনেক বেশি কাছের বললেন? দেখুন, ফায়জুল হক নামটা আমার খাতায় কলমে, অর্থাৎ স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে জমি দলিল পত্র ডকুমেন্টস যেটা কাছে সেগুলোতে ফায়জুল হক নামটা আছে। কিন্তু আমার গর্ভধারিণী মা আমাকে আদর করে কাজল বলে ডাকতো, তখন থেকে কাজল শেখ নামটা হয়ে গেছে। আবার যে মা আমাকে পথ দেখিয়েছেন সারা বাংলার সঙ্গে রাজনৈতিক পথ, সেই মা আবার আমাকে কাজল শেখ নামটাকে বেশি কাছের মনে করলেন। তো আমি আজ গর্বিত, সত্যি। আমি আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি কিভাবে বলবো সেটা বহিঃপ্রকাশ করার ভাষা আমার জানা নেই, কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, অনুভূতিটা খুবই ভালো। অবশ্যই। আপনি বরাবরই সমাজসেবী, শুধুমাত্র রাজনৈতিক নয়, তার বাইরে আপনি রক্তদান শিবির থেকে শুরু করে ভোটে দাঁড়ানোর আগেও আপনি, আমার মনে আছে 2010 সালে আমি যখন ইটিভিতে ছিলাম, তখন আমি গেছিলাম নানুরে এবং ওখানে একজনকে খুঁজলে, আমি কাজলদার লোক এই শব্দটা আমি তখন শুনেছিলাম। ফলে রক্তদান এগুলো বরাবরই আপনি করেন। এই যে সমাজসেবা থেকে রাজনীতিতে আসা, মানে রাজনীতিতে আসা কি জরুরি ছিল না সমাজসেবাটা জরুরি? দেখুন, রাজনীতি করার অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল বলে আমি আমার নেই, কোনোদিনও মনে হয় সমাজসেবাটাই জরুরি। সমাজসেবাটাই আমি আমার জীবনের ব্রত হিসেবে নিয়েছিলাম এবং এখনো চালিয়ে যাচ্ছি। সমাজসেবা বলতে যখন ধরুন কোভিড-19 সময়, তখনও 3 থেকে 4 মাস আমি খোলা বাজার করেছিলাম। এরিয়ার মানুষরা যেত, প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ গিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী নিয়ে আসতো। তারপরে অনেক সময় বড় বড় মেগা কাম করে, যেমন গ্রীষ্মের সময় রক্ত সংকট থাকে, তখন শীতের সময় শীত বস্ত্র দান। তাছাড়া বিকলাঙ্গ বীরভূম জেলায় যারা আছে, বীরভূম পার্শ্ববর্তী জেলাতে অনেকে আমার কাছে আবেদন করে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে তাদেরকে সাইকেল থেকে শুরু করে অনেক কিছু দেওয়া, ট্রাইসাইকেল, অনেক কিছু দেওয়ার কাজ আমরা করে থাকি। তাছাড়া বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে অনেক সময় অনেক অভাবী দুর্দশা মানুষ থাকে, তাদেরকে শহীদ হাত বাড়িয়ে দিই। সর্বত সোশ্যাল ওয়ার্কটাকেই আমি আমার জীবনের ব্রত হিসেবে মনে করি। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো সোশ্যাল ওয়ার্কই করছেন। অ্যাকচুয়ালি ভালো করে দেখি, যদি উনি যে প্রকল্পগুলো চালু করেছেন, তিনি তো তার দলের হয়ে করেনি, তিনি সারা বাংলার মানুষ যারা আছে প্রত্যেকের জন্য করে যাচ্ছেন প্রত্যেকটি প্রকল্প। তিনি যে রাস্তাটা বাঁচান, সেই রাস্তাটা তার দলের লোক যাবে এটা নয়, যত দল আছে, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, সবাই সেই রাস্তা দিয়ে হাঁটবে। অন্যভাবে কন্যাশ্রীতে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারতে শুরু করে যে প্রকল্পগুলো চালু করেছেন উনি, সবাই তো পাচ্ছে। সবতে এটা একটা সোশ্যাল ওয়ার্ক ছাড়া আর কি হতে পারে? এইগুলো দেখে সমাজসেবা, অবশ্যই এগুলো দেখে আমি নিজেকে অনুপ্রাণিত করেছি এবং আমিও সোশ্যাল ওয়ার্ক করছি বলে নিজেকে মনে করি। আমি সভাধিপতির দায়িত্ব, তারপরে হচ্ছে একদম বিধানসভা এবং আরও বড় দায়িত্বে আপনি যাবেন হয়তো আগামী দিনে। তো এবারের লড়াইটা কিন্তু আরও কঠিন, আরও আপনার কাছে চ্যালেঞ্জ অবশ্য, যে আগামী দিনে যদি আপনার কাছে বড় দায়িত্ব আসে সেটাকে ঠিকঠাক পালন করা। কতটা নিজেকে সতর্ক রাখছেন এই ব্যাপারে? দেখুন, আমি কোনো দায়িত্বেই নিতে কোনো সময়ের জন্য পিছপা হয়নি। আর আমি, আপনারা জানা থাকবে কিছুটা, আমি সাংবাদিকতা বহুত দিন থেকে করছেন, অনেক দিন থেকে করছেন। আমি অনেক লড়াই সংগ্রাম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জায়গায় এসেছি।
আমি আবার বলছি, আমি আমার দুই দাদাকে হারিয়েছি, আমার চোখের সামনে আমার দাদাকে হত্যা করা হয়েছে, আমি দাঁড়িয়ে তার জ্বলন্ত প্রমাণ উদাহরণ হিসাবে আমাকে দাঁড় করে রাখা হয়েছিল। বেশ কয়েক বছর পুলিশের অত্যাচারে আমাকে মাঠে সাপ ব্যাঙের সঙ্গে রাত কাটাতে হয়েছে, মাঠে খাবার খেতে হয়েছে, মাঠে পুকুরে জল খেয়ে বেঁচেছিলাম। আমি একটা কৃষক পরিবারের, মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান, একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। স্বভাবতই কোনো একটা পদ পাওয়া, কোনো একটা সম্মান পাওয়া, কোনো একটা কাজ করা, এগুলো আমার কাছে এমন কিছু মানে বিশাল বড় ব্যাপার বলে আমি মনে করি না, বা আমার কাছে কোনো প্রতিযোগিতামূলক, বা আমার কাছে কোনো ওগুলো ওই কাজটা করতে গেলে বেগ পেতে হবে, এটাই মনে করি। যেমন ধরুন এখন ইলেকশন চলছে, আমাকে হাসান বিধান দায়িত্ব দিয়েছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি খোঁজ নিয়ে দেখবেন, বা আপনি নিজে হয়তো গিয়েছেন, সারাদিন আমি হেঁটে হেঁটে দুবার দ্বিতীয় রাউন্ড হাসান বিধানসভার প্রত্যেকটি বুথে বুথে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়েছি, দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে পেয়েছি 12 তারিখের মধ্যে। এখন তো সময় আছে, অনেকটা সময় আছে, এখন হয়তো অনেকে এক রাউন্ডও কমপ্লিট করতে পারেনি। তো কারণ আমি আগে বলছি ধান কাটতেও জানি, ধান রোপণ করতে জানি, আমি ফুটবল খেলতে জানি, ক্রিকেট খেলতে জানি। তো স্বভাবতই একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কৃষক পরিবারের সন্তান, তার কাছে কোনো বিষয়টা চ্যালেঞ্জ বলে মনে হয়, সবগুলোই আমার কাছে সহজ বলে আমি মনে করি। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত যার মাথার উপর আছে, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যার মাথার উপর আছে, তার কাছে আমার অবশ্যই। খেলা হবে স্লোগান আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এখানে দিয়ে গেলেন যে খেলা হবে, এবং 4 তারিখে পরে আবার সেই শুভেচ্ছা বিনিময় হবে, মালা আমরাই পরবো, তিনি বলেও গেলেন। তো এই বার্তাটাকে আপনি কিভাবে দেখছেন? এবং খেলা হবে এই স্লোগানটা আপনার কাছে, নতুন মাঠ, হাসনের মাঠ, খেলার মাঠ, এখানে আপনাকে কেমন করে খেলতে হচ্ছে? নতুন হাসনের মাঠে আমি তো বিজয়ী হয়ে গিয়েছি, প্রতিযোগী দেখা যাচ্ছে না ওখানে। আমার সামনে প্রতিযোগী হিসেবে কাউকে দেখতে পাইনি। আমি বহুত খুঁজেছি, বহুত ঘুরেছি, বললাম না, 2বার রাউন্ড মেরেছি যে যদি কাউকে সামনে পাই, কিন্তু সামনে এখনো পর্যন্ত কাউকে পাইনি, আর কেউ এরপর সামনে আসবে বলে আমার মনে হয় না। তাছাড়া বীরভূম জেলার বাকি যে এরিয়াগুলো আছে ওটা একটু ঘুরে দেখি, যদি কেউ কোথাও থাকে প্রতিযোগী লড়ার মতো ময়দানে, তাহলে সেখানেই খেলা হবে। শুধু হাসন নয়, পাশাপাশি নানুর, এদিকে দুবরাজপুর, আপনি বললেন খয়রাশোলও যাব, মানে আপনি কনফিডেন্ট হয়ে গেছেন, আপনার জায়গাটা ক্লিয়ার, তাই এগুলোতে একটু গিয়ে আর একটু দেখে নেওয়া, বাকিগুলো নজরদারি করা, কোর কমিটি রয়েছেন। যদি আমাদের কর্মীদের মধ্যে দেখুন, বীরভূম নয়, সারা বাংলায় তৃণমূলের বিরোধী বা তৃণমূলের এন্টি বা তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, সেটা তৃণমূল কংগ্রেসে হারাতে পারে, অন্য কেউ তৃণমূল কংগ্রেস হারাতে পারে। তার কারণ বাংলার উন্নয়ন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর কেউ করেনি। সর্বতই ময়দানে আর কেউ নেই। এই জন্য আমি বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যাব, যে নিজেদের মধ্যে কোথাও যদি ভুল বোঝাবুঝি থাকে, কোথাও কেউ যদি কোথাও দূরে সরে থাকে, সেগুলোকে এক করে দিলেই, মানে এক ছাতার তলায় আনা হয়, তাহলে আমার মনে হয় আর কিছু করতে হবে না। আর মায়েদের, বোনেদের, দাদাদের, কাকাদের সঙ্গে করে নিয়ে গিয়ে যদি লাইনে দাঁড় করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা যখন মনে পড়বে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেবে। সবুজ সাথী ভাই বোনেরা যখনই মনে পড়বে কে সাইকেলটা দিয়েছে, তখনই দিদিকে ভোট দেবে। কন্যাশ্রী বোনেরা যখনই মনে পড়বে কন্যাশ্রীটা কে দিয়েছে, তখনই দিদিকে ভোট দেবে। তাছাড়াও আমার যুবসাথী ভাইয়েরা, তারা যখন মনে পড়বে যুবসাথীরা কে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। স্বভাবতই মানুষকে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, আর তাদেরকে একটু সচেতন করা, আর কিছু নয়। এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছে, সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে কাজ করতে হবে। বীরভূম জেলা 11টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় গিফট আমরা দেবো। কারণ এ ভোট আমার ভোট নয়, অবশ্যই আমি হাসন বিধানসভা ক্যান্ডিডেট, কিন্তু আমি মনে করি বীরভূম জেলা 11টা বিধানসভা কেন্দ্রেই প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমে 2টি জায়গায় অমিত শাহ সভা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয়, একদিকে খয়রাশোল, অন্যদিকে হচ্ছে আমাদের কোটাসুরে। তো সেখানে তিনি এসে বলেছেন যে 5 তারিখ শুধু বিজয় অপেক্ষা, এবং তৃণমূলকে হাঁটিয়ে বিজেপি এবার সরকার করছে। এই বার্তাটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, সর্বপ্রথম অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে আমি স্বাগতম জানাচ্ছি বীরভূম জেলায় মাটিতে পা রাখার জন্য। সঙ্গে সঙ্গে এটাও বলবো, যেসব সাংবাদিক বন্ধুরা ওখানে ছিলেন প্রেজেন্ট, তাদেরকে ওনাকে প্রশ্ন করা উচিত ছিল। ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়, যুক্তরাষ্ট্র পরিকাঠামো দ্বারা পরিচালিত হয়। আমরা বাংলায় যারা বসবাস করি, তারা যুক্তরাষ্ট্রের একটা অঙ্গ হিসাবে আছি। তাহলে কেন আমাদের 100 দিনের কাজের টাকা আপনি দিচ্ছেন না? কেন বন্ধ রেখেছেন? কেন আবাস যোজনা বাড়ি দেননি? যদি আবাস যোজনা বাড়ি দেন, তার বাংলার বুকে মাটির বাড়ি থাকতো না।
কেন আপনি যে বলেছিলেন নলবাহিত জল প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে, কেন এখনো পর্যন্ত পৌঁছালো না? আপনি আপনাদের মাধ্যমে ওনাকে আমি প্রশ্ন করব, আপনারা বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে, কেন এখনো পর্যন্ত একজনের অ্যাকাউন্টে 5টা টাকাও দেওয়া হলো না? আপনারা বলেছেন 2 কোটি কর্মসংস্থান হবে, অর্থাৎ 2 কোটি বেকার যুবক যুবতী প্রত্যেক বছর চাকরি পাবে, কেন একজনও পেল না? আপনাদের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজিকে এটা আমার প্রশ্ন থাকলো। অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, অনেকটা সময় উনি দিয়েছেন, কারণ এত ব্যস্ততার মধ্যেও সময় করেছেন, এই জন্য সত্যি আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা হচ্ছে যে যেভাবে চলছে আর কি, পাশাপাশি যেটা আপনার কাছে জানতে চাই যে আপনি বলছেন কোনো খেলায় আপনার কাছে কোনো ব্যাপার না, মাঠ পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন, শুধু বিজয়ের অপেক্ষা। অবশ্যই। এটা কতটা কনফিডেন্ট হলে সম্ভব? দেখুন, আমি 100-এ 120% আমি এটা বেশি আত্মবিশ্বাসী। তার কারণ আবার বলছি, 365 দিন মানুষের পাশে থেকে সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে আমরা কাজ করেছি। স্বভাবতই বীরভূম তথা সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এই দেখুন না, এই যে এসআর করলো কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করালো। আমাদের পূর্বপুরুষেরা এ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিল, কেউ শ্মশানে ঠাঁই পেয়েছে, কেউ কবরস্থানে। আমরা যারা এখানে আছি আমাদেরকেও লাইনে দাঁড় করানো হয়েছে। এবং আপনারও লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমারটা তবু বাদ দিলাম, আমার মা, হ্যাঁ, আমার গর্ভধারী মা 2000 সাল থেকে কেন্দ্র সরকারের পেনশন পায়। আর কেন্দ্র সরকারের পেনশনভোগী যারা আছে প্রত্যেক বছর তাদের সার্টিফিকেট কিন্তু শো করতে হয়, নাহলে সে পেনশন পাবে না। তাহলে তাহলে কেন আমার মায়ের নামটা এলো? মানে এটাই যে বাংলার যারা বসবাস করছে, যখন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, তারা যখন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদের কোনো কাজ করা গেল না, তাদেরকে নরম করা গেল না, তাদের বাগিয়ে আনা গেল না, তখন তারা এই এসআরের নাম নিয়ে সারা বাংলার মানুষকে পথে নামালো। এটা বিজেপি চক্রান্ত ছাড়া আর কি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুখ্যমন্ত্রী এখানে একটা খুব বিষয় ভালো করে উল্লেখ করেছেন, আপনি হয়তো খেয়াল করবেন যে উনি সুপ্রিম কোর্টে যাওয়ার কারণে যে নতুন করে আবার যে ল সিস্টেমে গেল এবং তাতে প্রায় 33 লক্ষ ভোটারের নতুন করে এসআর তালিকা থেকে ডিলিট হয়ে গেছে, তাদেরকে অ্যাড করা হলো। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নাই। মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করেছেন। সারা ভারতবর্ষের বুকে কোনো মুখ্যমন্ত্রী নেই যে কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে তার রাজ্যের ভোটারদের জন্য তিনি সওয়াল করেছেন। আমার মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, যার জন্য নাহলে আমার গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অধিকারটা বৈধ আছে না বৈধ নয় সেটা দেখছিল নির্বাচন কমিশন। উনি যখন গিয়ে সওয়াল জবাব করলেন বিচারপতির কাছে, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি এটাই রায় দিলেন যে না, এর দেখার অধিকার আপনার নয়, এটা দেখবে মহামান্য আদালত। যার জন্য 33 লক্ষ মানুষ, আমিও তাদের মধ্যে একজন, আমিও একজন, আমিও ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হলাম। তাহলে তো আপনার জীবনে একটা বড় সংকট এসে গেছে। আমার জীবন বড় হয়, আমাকে বাংলাদেশি না রোহিঙ্গা না পাকিস্তানি না আফগানিস্তানি বানিয়ে দিত ওরা, এটাই ছিল চক্রান্ত। অবশ্যই, তাছাড়া বাকি লোক যারা আছে তাদের নামটা ওইভাবে আছে, এই জন্য অনেক মানুষ আত্মহত্যা করলো, সুসাইড পথ বেছে নিল। এই জন্য তো আমরা বলি যে বিচারের দরজা শেষ পর্যন্ত খোলা আছে। তো এটাই বলবো যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। তো বাংলা মানুষকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আপনাদের সুখ দুঃখ আপদ বিপদে তৃণমূল কংগ্রেস পরিবার, মামাটির মানুষের সৈনিক যারা আছে তারাই আপনাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। আপনি যখন জেলা পরিষদে এলেন, সভাধিপতি হিসেবে দায়িত্ব নিলেন, কোন কোন কাজগুলো প্রায়োরিটি দিয়েছিলেন যে আগামী দিনে এইগুলোকে আমাকে করতে হবে এবং উন্নয়নটাকে এইভাবে আমাকে বীরভূম জুড়ে ছড়িয়ে দিতে হবে? দেখুন, জেলা পরিষদ সভাধিপতি আসনে বসার পর আমি দেখেছি প্রত্যেকটি বিষয়ে রাজ্য স্তর থেকে সারা বাংলার যে জেলাগুলো আছে প্রত্যেকটি জেলাকে কঠিনভাবে লক্ষ্য রাখা হয় যে তারা ঠিকঠাক কাজ করছে কি না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক মাসে আপডেট দিতে হয় আমাদেরকে। সর্বতই কোন কাজটা কোন জেলার করার প্রয়োজন আছে, কোনটা আগে কোনটা পরে, প্রত্যেকটি বিষয় রাজ্য থেকে ডিরেক্ট সেগুলোকে দেখা হচ্ছে। একদম স্বভাবতই যেটাও দিনের শেষে এটাই আসছে যে রাজ্য থেকেই আমাদেরকে পরিচালিত করে এবং আমরা শুধু কাজ করি মাত্র,
বাকিটা ওখান থেকে নজরদারিটা ওখান থেকেই হয়। নজরদারিটা রাজ্য থেকে এবং হয়। কাজ কম করলেও ঠিক নজরদারিতে ধরা পড়ে। ধরা পড়ে যাবে, কাজ যদি আমি কম করি ধরা পড়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বীরভূম জেলা পরিষদ 1-2 নম্বরের মধ্যে আছে এবং আগামী দিনেও থাকবে। বিজেপি তারা দাবি করছে যে তাদের সংগঠন দিন দিন ভালো হয়েছে এবং তারা আগের থেকে অনেক শক্তিশালী, ফলে বীরভূমে এবারে একটা কঠিন বা ভালো লড়াই তৃণমূলের সঙ্গে হবে। আপনি কি এটা মানছেন? দেখুন, বিজেপি তো ধর্ম নিয়ে রাজনীতি করে, ঠিক। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, জাতপাত নিয়ে রাজনীতি করে, বর্ণ নিয়ে রাজনীতি করে, উচ্চ নিচের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু বীরভূম জেলার মানুষ অত বোকা নয়। বীরভূম জেলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ। তারা বুঝে গেছে, তারা জেনে গেছে কাকে সঙ্গে নিলে কাজ হবে, কার সঙ্গে থাকলে কাজ হবে, কে আমাদের উন্নয়ন করেছে, কে পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এই উন্নয়নের মধ্য দিয়ে এই ভালো জায়গায় নিয়ে এসেছে। স্বভাবতই বিজেপি ভোটের বাজনা বাজলেই তারা আসে। 21-এ নির্বাচনেও এই ধরনের অনেক কথা বলেছিল, বাংলাতে তৃণমূল কংগ্রেস থাকবে না, ডবল ইঞ্জিনের সরকার হবে, ডবল সেঞ্চুরি হাঁকাবো, 100-র নিচে রয়ে গেছে। 24-এ নির্বাচনে বলেছিল 42-এ 42 হাঁকাবো, 1.5 ডজন থেকে 1 ডজনে নেমে গেছে। ওয়েট করুন 26-এ নির্বাচনে, আর মাত্র কয়েকদিন পর মানুষ নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে, জোড়া ফুলে ভোট দেবে। 4 তারিখে গণনা কেন্দ্রের পরই আসল চিত্র সামনে চলে আসবে। তারপর বিজেপির হাত দেখা পাবেন না, আবার সে 2-5 বছর পর আবার তারা আসবে। কুকথা রাজনীতি অনেকেই করেন, আপনি কিভাবে দেখেন এই যে বাজে কথা বলা, একে আক্রমণ করছে? আমি একদম পছন্দ করি না। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ কেউ যদি করে এবং থাকে, আপনাকেও একেবারে দেখছি যে সবকটা সভাতে কিন্তু আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করছেন না, কুকথা বলছেন না, আপনার কিন্তু কথা বলার প্রয়োজন নেই। ঠিক। বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন জন বিভিন্ন নেতা নেত্রীরা ইউজ করে, প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস পরিবার তো প্রয়োজন একেবারেই নেই। আপনি তো কাজের তালিকা ধরবেন, আমি কাজের তালিকা ধরবো, আমি কি করেছি। আমাকে যখন কেউ অকথা কুকথা বলছে, হাসন বিধান তুমি বহিরাগত, হ্যান ত্যান, বিভিন্ন শুনতে হচ্ছে আপনাকে? নেতারা, পাবলিক নয়, আচ্ছা। পাবলিক আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে, তখন তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে আমি জেলা সভাধিপতি 2.5 বছর আছি। আপনার হাসান বিধানসভা কেন্দ্রে 15টি গ্রাম পঞ্চায়েত আছে, 15টি গ্রাম পঞ্চায়েতে কোথায় কি কাজ করেছি আমি চিত্র তুলে ধরবো। আপনি আসুন আমার সামনে, আপনি কি করেছেন। আমার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমার দলের যারা সৈনিক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে, তারা শীত গ্রীষ্ম বর্ষা মানুষকে পরিষেবা দিয়েছে। আপনি কি করেছেন? আসুন সামনে হয়ে যাক, তখন তো চার্জশিট নিয়ে হাজির হন, পরস্পর কাজ কি করেছে, কি কাজ খতিয়ান নিয়ে। খতিয়ান নিয়ে আসুন, আপনি আপনার খতিয়ান তুলে ধরবেন। আমি বহিরাগত হয়ে কাজ করতে পেরেছি কি পারিনি, আর আপনি এখানকার বাসিন্দা হয়ে কি করেছেন। অটোমেটিক দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। কিন্তু সে সামনে আসার মতো ক্ষমতা কারো নাই, ওরা কাজ করে না। এমনি টিআরপি বাড়ানোর জন্য, ইলেকশনের সময় মানুষকে ভুল বোঝানোর জন্য এই ধরনের বক্তব্য রাখে, বাকি আর কিছু নয়। কতগুলো সিট পাবেন মনে হচ্ছে বীরভূমে? 11। রাজ্যে 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে। এবার একটা বিষয় বলি, আপনাকে দেখেছি বিভিন্ন সময় আপনার ফেসবুক পেজে, বাচ্চা স্কুল থেকে আসছে, আপনি আদর করে ঘরে ঢোকাচ্ছেন, কখনো নাচছেন, একটু মজা করছেন, ফ্যামিলি টাইম যেটাকে আমরা স্পেন্ড বলি। তো সেটা তো এখন মিস করছেন, কিভাবে ওদের কথা, ওদের কি সঙ্গে সম্পর্ক কাটাচ্ছেন? এখন ওটাকে তো মিস করবো, সব থেকে বড় মিস করি আমি আমার মাকে। ঠিক। আমার গর্ভধারী মা, যার বয়স 90 ছুঁই, যে তার 2 ছেলেকে হারিয়েছে, যে তার স্বামীকে হারিয়েছে। মা যদিও আরও ছেলে আছে, কিন্তু সবসময়ের জন্য আমাকে খুব ভালোবাসে। আমি আপনার সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব সাংঘাতিক বেশি। রাত 10টা 11টার সময় যখন বাড়ি ঢুকি, তখন মা জানলার ধারে বসে থাকে যে আমার ছেলেটা বাড়ি ফিরে এলো। তো সব থেকে বেশি আমার মাকে মিস করি আমি, কারণ এই বেশ কয়েকদিন হলো হাসন বিধানসভাতেই পড়ে আছি। যদিও আজকে রাত্রে আমি মায়ের কাজ যাব, কালকে রাত্রিটাও মায়ের কাজ থাকবো, কারণ আজকে রাত্রেও নানুরের প্রোগ্রাম আছে, কালকেও নানুরের প্রোগ্রাম আছে। তো অবশ্যই আমার রক্তের সম্পর্ক, আমার 2 মেয়ে আছে, মেয়েদেরকে অবশ্যই আমি মিস করি, কিন্তু সব থেকে বেশি মিস করি আমার মামাকে। ভিডিও কল ওদের সঙ্গে কথা হয় বাচ্চাগুলোর সাথে? বাচ্চাগুলোর সঙ্গে ভিডিও কলে কথা হয়, মায়ের সঙ্গে হয়। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, আমি আমার মায়ের যে রুমে মা থাকে, সে মায়ের একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, এবং সেটা আমার মোবাইলের সঙ্গে সেট আছে। যখন ইচ্ছা করে তখনই মাকে আমি দেখি। মা কেমন কি করছে না সব সময় আমার মাকে আমি দেখি। সামনেই ভোটের সময় চলে এলো, আপনার যারা এলাকার যারা ভোটার, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমার এলাকায় আবেদন করবেন? আমার এলাকার যারা ভোটার,
তারা হাসন বিধানসভা মানুষের 5টা দাবি ছিল। সেই 5টা দাবিকে আমি আমার রাজ্য স্তরে পাঠাই। যেমন মারগ্রাম থেকে তারাপীঠ যাওয়ার মাঝে একটা নদী আছে, মারগ্রাম থেকে তারাপীঠ যখন মানুষ যায় তখন 14 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। তো ওই নদীর উপর একটা ব্রিজ তৈরি করার প্রয়োজন ছিল। 2 নম্বর হচ্ছে রামপুরহাট 2 এবং নলহাটি 2 দুটো ব্লক নিয়ে হাসন বিধানসভা, এই দুটো ব্লকের মাঝে একটা নদী আছে। এই নদীটা যদি একটা ব্রিজ করা যায় তাহলে ওই দুটো ব্লকের মানুষ অর্থাৎ হাসন বিধানসভা মানুষ একে অপরের সঙ্গে একটা সমন্বয় সাধন করতে পারবে। 2, 3 হলো মারগ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রটাকে পরিকাঠামোগতভাবে উন্নয়ন করা মানুষের দাবি ছিল। 4, বসুয়া গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকেও পরিকাঠামোগত উন্নয়নের জন্য এরা মানুষের দাবি ছিল। 5, লোহাপুরে থেকে অনেক দূর হচ্ছে রামপুরহাট হসপিটাল। স্বভাবতই লোহাপুরে যে হসপিটালটা আছে সেটা পরিকাঠামোগত দিক দিয়ে একটু ভালো করে ডেভেলপমেন্ট করতে হবে, এটা মানুষের দাবি ছিল। আমি ওই দাবিগুলো আমাদের যুবরাজ, আমাদের দলের সেনাপতি সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলাম। উনি এটাকেই আমার বিধানসভা ভোটে জেতার পরে আমার প্রতিজ্ঞা বলে উনি যেদিন মিটিং এসেছিলেন, আপনারা শুনবেন না হয়তো, সেদিন প্রতিজ্ঞা স্তম্ভ পাঠিয়ে দিয়েছেন। সেদিন তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন ইলেকশন জেতার পর এগুলো হবে। সম্ভবত আমার প্রতিজ্ঞা ওই 5টাই। ওই আপনার এবার আপনার ভোটারদের কি বলবেন ভোট দেওয়ার ক্ষেত্রে? ভোটারদের উদ্দেশ্যে এটাই বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দিন। 3 নম্বর সুইচ টিপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধে রাজনীতি বন্ধ করে সারা বাংলার মানুষকে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছেন। বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটা অঙ্গরাজ্য দেখাতে পারবে না যেখানে এই ধরনের জনমুখী প্রকল্প আছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকার যদি না থাকে তাহলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে। তাই মায়েদের বোনদের বলবো, দাদাদের কাকাদের বলবো, হাসন বিধানসভার সমস্ত সম্পদের মানুষকে বলবো, আমরা বাংলায় বসবাস করি, সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে আসুন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে 3 নম্বর ভোটারের ছাপ দিই এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য 250-রও বেশি আসন নিয়ে বাংলার মসনদে বসায় বাংলার উন্নয়নের স্বার্থে। এত গরম, এত রোদে আপনাকে হাঁটতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে, খাওয়া দাওয়া কী করছেন, কী খাচ্ছেন? দেখুন, আমি আবার বলছি, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ধান কাটতেও জানি, ধান রোপণ করতেও জানি। আমি তো বেশ কয়েক বছর মাঠে সাপে ব্যাঙের সঙ্গে বাস করেছি। স্বভাবতই খাওয়া দাওয়া নতুন করে কিছু নয়, যেমন সাদামাটা বাঙালি খাই, আমিও সেরকম মাছ ভাত আলু পোস্ত হলে এর থেকে ভালো কিছু খাবার আমার কাছে নাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন হাসন বিধানসভার এবারের তৃণমূলের প্রার্থী ফায়জুল হক, কাজল শেখ, সবাই কাজল শেখ বলেই ওনাকে ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। অনেকক্ষণ সময় দিলেন এবং তিনি যেটা বললেন যে যেভাবে উনি মাঠে চাষ করছেন, মাঠে খেলছেন, তিনি প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছেন না। খুব সহজেই তার জয় নিশ্চিত করবে সাধারণ মানুষের ভোট। ফলে আগামী 23 এপ্রিল যে নির্বাচন হতে চলেছে, অর্থাৎ বীরভূমের যারা ভোটার প্রথম পেজে ভোট দেবেন, সবার কাছে তার আবেদন যে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন এবং আবার যেন তৃণমূল সরকারকে নতুন করে প্রতিষ্ঠা করা যায় 4র্থবারের জন্য, এই আহ্বান তিনি রাখলেন। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাটি। বিভিন্ন বিধানসভার সাধারণ মানুষের মন কি বলছে, তাদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে। বর্তমান বিধায়কের কাজে কি তারা খুশি নাকি চাইছেন পরিবর্তন? সব মিলিয়ে সরাসরি আপনারা চোখ রাখুন S2S মিডিয়ার পর্দায়।